মন্দিরা তার কমেন্ট বক্সে একদম টিট ফর ট্যাট করছে, যে যেমন প্রশ্ন করছে তার অ্যান্সার দিচ্ছে সেরকম। খুব ভালো লাগলো যে কন্ট্রোভার্সি চাই বলে তুমি মাথায় উঠে নাচবা, এটা কিন্তু নয়। কমেন্ট করো, কমেন্ট করার অধিকার আছে ভিউয়ার্সদের, কিন্তু অধিকারের সীমা পেরোলে সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটা মন্দিরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এক কাপ চায়ের সঙ্গে গুড মর্নিং চাটা আগে খেয়ে নিয়েছি। চলো তাহলে আজকের ভিডিওর বিষয়বস্তু অবশ্যই মন্দিরা সঙ্গে টিনু থাকবে। চলো ভিডিওর মধ্যে প্রবেশ করি। এই কমেন্টের মাধ্যমে অনেক কিছু বলা, তার মধ্যে একটা কমেন্ট আমি নিয়ে এখানে কথা বলবো, যেটা নাকি একজন ওর মাকে ওর বাড়িতে এনে রাখার কথা বলেছে। সে ভালোবেসেই বলেছে, কোনো নোংরাভাবে বলেনি। তাকে ভালোবেসেই মন্দিরা উত্তর দিয়েছে যে কোনো মা যদি তার নাতির মাধ্যমে মেয়েকে খারাপ করানোর কথা বোঝায়, মানে নাতিকে মায়ের বিরুদ্ধে উস্কায়, অবশ্যই সেই মাকে তার ঘরে ঢোকানো উচিত না। এবার জানি না মন্দিরার কাছে এর কোনো প্রমাণ আছে কিনা, আর আমি বলবো না যে প্রমাণ দিয়ে আবার নতুন করে মায়ের বিরুদ্ধে অন্য কিছু লিখুক, কিন্তু আমি আজকে এই কথাটা মন্দিরা বলেছে, এই কথাটা আমি অনেক আগে শুনেছি ওয়াইটির দালালের মুখে। যখন মন্দিরার সঙ্গে ওই দালাল দিদির ভালো সম্পর্ক ছিল তখন আমি শুনেছিলাম, যখন মন্দারমণিতে গিয়েছিল মারিয়ার বাড়িতে ইয়েকে রেখে, জয়ীকে রেখে, সেই সময় একটা ভিডিওর মাধ্যমে এই দালাল বলেছিল আমাদের ওয়াইটিতে যে মন্দিরার মা নাকি নিপা নাকি জয়ীকে ভড়কায়, কল করে করে জয়ীকে মন্দিরার বিরুদ্ধে ভড়কায়। তা আশা করি এই কথাটা, আমি তো আমার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে নয়, এখানে মন্দিরাকে এই কথাটা বলেছিল এই দালাল দিদিও আর মারিয়া, এই দুজনে মিলে। দালাল দিদি তো ভিডিও করে বলেছিল, আর ফোনেও হয়তো বলেছিল, আর মারিয়া বুঝিয়েছিল। সর্বোপরি জয়ী কি বলছে? জয়ী নিশ্চয়ই তার মাকে বলেছে, জয়ী তোর মিথ্যা কথা বলবে না। জানি না এটার আসল সত্যটা কি। আসল সত্যটা মন্দিরাও জানে না, নিপাও জানে না। হ্যাঁ, নিপা যদি বলে থাকে নিপা জানবে। তার নিপাকে আমরা কতদিন চিনি? এই বছর খানিক হলো চিনলাম। তার মধ্যে অনেক অসঙ্গতি নিপার মধ্যে পেয়েছি আমরা। কারণ ওর একটাই দোষ, ও কোনো কথা হজম করতে পারে না, কোনো কথা হজম করতে পারে না। আর কাউকে বিশ্বাস করলে, আগে তাকে বিশ্বাস করেছিল তার কথা ভুলে যায়। সেই হিসাবেই কিন্তু অনেক কথা এদিক ওদিক করে ওর জীবনটাকে ও এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, এই জায়গায় দাঁড় করিয়েছে। যাই হোক, এখন যারা যেসব ভিউয়ার্সরা বারবার মন্দিরাকে রিকোয়েস্ট করছো ওর মাকে মেনে নিতে, ওর মাকে মেনে নিতে, দেখো মন্দিরা কমিউনিটি পোস্টে যেটা দিয়েছিল যে আমি মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব, যেমন বাবার প্রতি করেছি তেমনি মায়ের জন্য যা করার আমি করব, কিন্তু মাকে কোনোদিন আমার বাড়িতে কিংবা আমার বাবার বাড়িতে আশ্রয় দেব না। এটা হচ্ছে মন্দিরার ভীষ্মের প্রতিজ্ঞা। আমি কোনোদিন মন্দিরাকে রিকোয়েস্ট করিনি যে মন্দিরা মাকে মেনে নাও, কারণ এটা তাদের মা মেয়ের উভয়ের ব্যাপার। যেদিন মন্দিরা ভাববে যে না মাকে মেনে নেওয়ার আমার দরকার, অবশ্যই তখন মেনে নেবে। আর আমরা যতই চেষ্টা করি, যত কিছুই বলি, হয়তো এখন সেটা মেনে নেবে না। তাহলে আমরা জেনে শুনে নিজের মুখটা কেন নষ্ট করব? আর সত্যি মন্দিরা কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। এ মাসেও সে মাকে 5,000 টাকা পাঠিয়েছে, এবং আমার মাধ্যমেই পাঠিয়েছে। আমি সরাসরি অ্যাকাউন্ট দিয়েছিলাম, যে অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করি ব্যাংকের অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট মন্দিরাকে দিয়েছিলাম। কিন্তু মন্দিরা বলল আমি গুগল পেতে কমফোর্টেবল ফিল করি বলেই আমাকে ঝপ করে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আমিও সঙ্গে সঙ্গে নিপাকে ট্রান্সফার করে মন্দিরাকে স্ক্রিনশট এবং নিপাকে স্ক্রিনশট করে দিয়ে দিয়েছি। যাই হোক, সে তার মায়ের প্রতি যতটুকু দায়িত্ব, এই যে 5,000 টাকা করে মাসে দিচ্ছে, গত মাসে দিয়েছে 5,000, এ মাসে 5,000। আপাতত নিপা ভাইয়ের বাড়িতেই আছে, মায়ের বাড়িটা গোছগাছ করছে। যতদিন তার মালপত্রগুলো মায়ের বাড়িতে না নিতে পারছে ততদিন তো আর সে থাকতে পারছে না। আবার সামনের মাসে হয়তো সে পেমেন্টও পাবে। তাহলে অনেকে যা বলছো না 5,000 টাকায় কি হয়, অনেক বেশি, অনেক বেশি। কারণ মন্দিরার নিপার সম্পর্ক বর্তমানে যা, সেখানে সে তার মাকে প্রতি মাসে যদি 5,000 টাকা করে পাঠায়, ওর মার অনেক খেয়ে দিয়ে বেয়ে পড়বে। ইনকাম তো হবে নিজের চ্যানেল থেকে, প্লাস ঘর ভাড়া দিতে হচ্ছে না, খাওয়া দাওয়ার পরেও সেভিংসও কিছুটা হতে পারে।
এবার জানি না কতদিন সে তার মায়ের ঘরে থাকতে পারবে, তবে আমার মনে হয় নিপার ওই বাড়িটা আমৃত্যু থাকার দরকার আছে, থাকুক না সেখানে। আজকে মেয়ে বিয়ে দেওয়ার পরে, ছেলে সন্তানের কথা বাদ দাও, মেয়ে বিয়ে দেওয়ার পরে আমরা কখনো কি আশা করতে পারি আমার মেয়ে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে রাখবে? না, সেটা নিপাও আশা করে না। তার একটাই কষ্ট, সে জয়ীর সঙ্গে কথা বলতে পারে না, মন্দিরা তার সঙ্গে কথা বলে না, এটাই তার কষ্ট। কিন্তু এই কষ্ট তো তোমাকে মেনে নিতে হবে। সত্যিই যদি তুমি জয়ীকে তার মায়ের বিরুদ্ধে ভড়কাও, জানি না এটা কতটুকু সত্যি, তাহলে তোমাকে তো এই শাস্তিটুকু পেতে হবে। এবার মন্দিরাকে আমি বলবো যে কে তোমাকে এই কথাটা বলেছে, মারিয়া আর দালাল দিদি, নিশ্চয়ই এই দুইজন। জানি না তুমি এর উত্তরে আমাকে কিছু বলবে কিনা। এই দুজনই কিন্তু তোমাকে বলেছে তোমার মায়ের বিরুদ্ধে, এবং তোমার মেয়েও হয়তো তোমাকে বলেছে। তবে একটা কথা বলি মন্দিরা, তুমি মাকে হয়তো অনেক দিন থেকে চেনো, তোমার মা এটা করতে পারে এটা তোমার ধারণা, কিন্তু আর একটা ধারণা তুমি নিও, তোমার ওই দালাল দিদি আর মারিয়া সব সময় যে তোমার ভালো চেয়েছে এটাও কিন্তু নয়, এটাও কিন্তু নয়। তাই যদি হবে, কিছু কিছু কথা, দালালকে তো বাদ দিয়েই দিলাম, ও তো স্বার্থের জন্য তোমার সঙ্গে মিশেছিল, ওর স্বার্থ শেষ, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু হ্যাঁ, মারিয়া তোমার বিরুদ্ধে একটাও নেগেটিভ কথা বলেনি আজ পর্যন্ত, বলেনি, কান্নাকাটি করেছে কিন্তু বলেনি। কিন্তু সে কিন্তু অনেক মানুষকে তোমার বিরুদ্ধে কিছু কিছু তথ্য দিয়েছে, অন্তত 3-4 জনকে তো দিয়েছে। তুমিও সেটা ভালো করে জানো কাকে কাকে কি তথ্য দিয়েছে। তাহলে মানুষকে অন্ধভাবে বিশ্বাস করো না। বিশ্বাস তো করেছিলে দিদিকে, কি ফল পেয়েছো? বিগ জিরো, বিগ জিরো। আজকে 4 বছর যাবত তুমি মারিয়াকে চেনো, যে তোমার হয়তো বিশ্বাস মারিয়া তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলো তো, মারিয়া কি তোমার কোনো ক্ষতি করেনি? তোমার মাথা যখন বিগড়ে গেছিল তখন ওদের কি করা উচিত ছিল? তোমাকে শান্তভাবে বুঝিয়ে সুঝিয়ে, তোমাকে, তাতে কি হতো? রাগ করা হয়তো তার বাড়ি থেকে তুমি চলে আসতেই বা তাতে কি হতো? তাদের তো কোনো লস হতো না। কিন্তু তারা এই যে বিশ্বাসঘাতক, এই তকমাটা তাদের নিতে হতো না। তোমাকে সংসারে ফিরিয়ে দেওয়ার নাম করে, সংসারে ফেরানোর নাম করে, তোমাকে বোঝানোর নাম করে নিয়ে গিয়ে তুমি যাতে আরো বিগড়ে যাও, সেই কাজটা ওরা করেছে। সেই জায়গায় ওদের ভূমিকা ছিল অবিচল। দেখো, তুমি আমার বাড়িতে এসেছো, একটা বেলা থেকে গেছো। আমি তোমাকে সেদিনও বলেছিলাম যে কোথাও যদি আবার কোনো খটকা লাগে আমি কিন্তু তোমাকে ভিডিওর মাধ্যমে বলবো। সবসময় সব কথা ফোনে বলা এটা ঠিক না। তোমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, কারণ তুমি এখন সংসার করছো সোমনাথকে নিয়ে, সৌভাগ্যী কুটিরে একদম ঠিকভাবে সংসার করছো। অসুস্থ তুমি, তবুও আজকের এই ভিডিওতে বলবো মন্দিরা, একটু ভেবে দেখো, যাদের কথা তুমি ধ্রুব সত্য হিসাবে মেনে নিয়েছো, তারা কি সেই সত্যতা নিজেদের মধ্যে বজায় রাখতে পেরেছে? বজায় রাখতে পেরেছে? তারা কি তোমার জীবনে কোনো ক্ষতি করেনি? তারা কি তোমার জীবনে কোনো ক্ষতি করেনি? আজকে যদি তারা প্রচেষ্টা প্রথম থেকে চালাতো, হয়তো তুমি তখন রেগে যেতে, কারণ সেই সময় তোমার পক্ষে যারা ছিল তুমি শুধু তাদেরই ভালোবেসেছো, তোমার বিপক্ষে যারা ছিল তাদের তুমি কুনজরে দেখেছো। আমাকেও দালাল বলেছিলে, সোমনাথের দালাল। তবে সোমনাথের দালাল হয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ সোমনাথ যে ধরনের ছেলে, তার দালালি করা কিন্তু অনেক 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 কিছু পাওনা। যাই হোক, এখন তোমরা সংসার করছো, সেই সব পুরোনো দিনের কথায় গিয়ে লাভ নেই। তবুও তোমাকে একটা কথা বলবো মন্দিরা, মানুষকে বিশ্বাস করার আগে 5 বার ভাববে। আর যাদের ওপরে 100% বিশ্বাস তোমার আছে, যে তাদের কথা তুমি ধ্রুব সত্য করে মেনে নিয়ে তুমি জীবনে সেটা ফলাতে চেষ্টা করছো, আশা করি সেটা ঠিক নয়। তবে এ কথাও ঠিক, তুমি তোমার মাকে সবার থেকে ভালো করে চেনো, কারণ ছোট্টবেলা থেকে তুমি তোমার মা বাবাকে দেখে এসছো। তোমার কাছে তোমার মা বাবা যতটা পরিচিত, তাদের ক্যারেক্টার যতটা তুমি জানো, আমরা হয়তো ততটা জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার হয়তো কোথাও এই কথাটা, মারিয়ার এই কথাটা তুমি বিশ্বাস করতে বাধ্য হয়েছো। যাই হোক, তোমার বিশ্বাস আর তোমার মায়ের কার্যকলাপ এই দুটো যখন বিপরীতমুখী হয়ে যায়, তখন তো আমাদের কিছু করার থাকে না। আমি তোমাকে কোনোদিন বলবো না মাকে মেনে নাও, কারণ তুমি তোমার মায়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করছো, সেখানে মেনে নেবে কি না নেবে সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি তোমার সঙ্গে সম্পর্ক আমার ভালো থাকলেও কোনো অন্যায় আবদার করবো না, আর এমন কোনো আবদার করবো না যে আবদার তুমি ফেলে দেবে। হ্যাঁ, তোমাকে
কোনো মাসে যদি টাকা দিতে ভুলে যাও মনে করিয়ে দেবো, কারণ তুমি তোমার কমিউনিটিতে লিখেছিলে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য আমি পালন করব, এবং আমাকেও বলেছিলে যে হ্যাঁ আন্টি আমি মাকে প্রতি মাসে 5,000 করে টাকা দিয়ে যাবো। হ্যাঁ, এই টাকা লেনদেনের মাধ্যমে যদি তোমার মা তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে তখন কথা আলাদা, তা না হলে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য তুমি পালন করে যাবে, এটা তোমার কাছ থেকে আমি আশা রাখি। জানি না তার মাধ্যম কতদিন আমি থাকবো, যদি নিপা গুগল পে সেটিং করে নেয় হয়তো সরাসরি দিয়ে দেবে, এবং আমিও সেটা চাই। আর তবুও একটা কথা, তোমার মা এবং তোমার মধ্যে সেতু হিসেবে আমি যতটুকু আছি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের মধ্যের ঝামেলা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যায়, সেটাই মঙ্গল। এরপরে মানা না মানা তোমার ব্যাপার। আমি তো বলেছি কোনো দিন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে হয়তো মা মেয়েকে তিনি একদিন মিলিয়ে দেবে। ভুল সবাই করে, ভুল তোমারও আছে তোমার মায়েরও আছে, কিন্তু শাস্তি একজন পাবে, এটাও ঠিক খারাপ লাগে। যাই হোক, এ ব্যাপারে তোমাকে আমি আর কোনোদিন কিছু বলবো না, কিন্তু বলেছি ভিডিওতে। তবে যা দেখবো তাই বলবো। তবে একটা কথা, এখন যে তুমি উত্তরগুলো দিচ্ছ না, একদম মক্ষম দারুণ উত্তর দিচ্ছ। তুমি নোংরা, তোমাকে নোংরা বলবে, আবার তোমার ভিডিও না দেখলে তাদের কিন্তু পেটের ভাত হজম হবে না, তারা ঠিক দৌড়ে দৌড়ে তোমার ভিডিও দেখতে চলে আসবে, এবং অপেক্ষা, সব থেকে বড় কথা অপেক্ষা করে কখন সকাল হবে 8টা বাজবে, ওই মেয়েটা ভিডিও দেবে, ওখানে গিয়ে আমি গালি দেবো, এবং রাতে ঘুমিয়ে ঘুমিয়ে প্ল্যান করে ওকে আজকে কি গালিটা দেব, কি গালিটা দেব, এটা প্ল্যান করে, এবং সেটা স্পষ্ট বোঝা যায়। তোমার ভিডিও দেখবে, নেট খরচ করবে, আবার কষ্ট করে নেগেটিভ কমেন্ট করবে, আবার যখন উত্তর পাবে তখন আবার মুখ বেজার করে একটা রাগের ইমোজি দিয়ে বেরিয়ে যাবে। এটাই মানুষের ধর্ম। ভালো ভালো কত ব্লগ আছে, সেখানে গিয়ে দেখবে না মন্দিরার মধ্যে এরকম করে ভিডিওর মধ্যে এরকম করে দেখবে কোথায় ভুল আছে, কোথায় মন্দিরা কোথায় টাইটেল দিল থাম্বনেল দিল, এটা দেখবে, এটা খুঁজে বেড়াবে। এটাই মানুষের ধর্ম। যাই হোক, মন্দিরাকে নিয়ে বলা আমার এটুকু কথা থাকলো। এরপরে বলি, অনির্বাণ যে ওর বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়ার হয়েছিল সেটা নিয়েছে, এবং আমি আজকে কমপ্লিটলি বলছি, ওর বাড়িতে কালকে ওর হোয়াটসঅ্যাপে প্লাস ওর মেলে মেল গেছে, কিন্তু ও তোমাদের জানাচ্ছে না। আমি বলছি ও জানাচ্ছে না, ও মিথ্যে অভিনয় করে তোমাদের বোঝাচ্ছে যে আমার কিছু হয়নি, আমার কিছু আসেনি, ভুলভাল বকছি আমি, একদম মিথ্যা তোমাদের বোঝাচ্ছে। জিজ্ঞেস করো ওকে গিয়ে ওর মেলে কি এসছে, ওর হোয়াটসঅ্যাপে কি এসছে, সেটা কেন রিভিল করছো না? যেদিন সীমার লিগাল নোটিশ নিয়ে চাপা দেওয়ার কথা ওরাই বলেছিল, যখন MSL সীমার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছিল, তখন কিন্তু সঞ্জয় আর সীমা আর ওর মাঝে আলোচনা হয়ে সেই লিগাল নোটিশটাকে চেপে দেওয়ার কথা বলা হয়েছিল। সঞ্জয় হয়তো বলেছিল যে লিগাল নোটিশটা এখন চাপা থাক, কাউকে বলার দরকার নেই। অথচ যখন সীমা দল থেকে বেরিয়ে গেল, তখন এই দালাল সেদিন রিভিল করেছিল যে ওর বাড়িতে লিগাল নোটিশ এসেছে। তারপরেও এই কতদিন আগে বলেছে MSL ওর বিরুদ্ধে কেস করেছে কৃষ্ণনগর কোর্টে, ও সেটা কাউকে জানাচ্ছে না, কাউকে জানাচ্ছে না। তাহলে আজকে অরিন্দম যে অ্যাকশন নিয়েছে, তার কথা যখন ওর কাছে মেল আসছে, ও সেই মেলের কথাটা কোনো ভিডিওতে একবারও কি উচ্চারণ করেছে? করছে না। ও নিজে নিজে কষ্ট হচ্ছে, বলছে না আমি করতে পারছি না, ব্লগ করতে পারছি না, ভালো লাগছে না। বুধবার এরকম ছিল, বৃহস্পতিবার এরকম ছিল। বৃহস্পতিবারে সকাল 10টার মধ্যে ওর কাছে 8টা থেকে 10টার মধ্যে ওর কাছে মেল প্লাস হোয়াটসঅ্যাপে চলে এসেছে ওর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে, এবং পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু আসবে, মেলটা চলে আসে আগে, এখন তো অনলাইন হয়েছে। আর কি অ্যাপসের মাধ্যমে দেখে না, ও দেখছে না সেই অ্যাপসের মাধ্যমে ওর বিরুদ্ধে অবশ্যই চলেছে, ওর ধারণা নেই। হঠাৎ করে এই যে সাধু সন্ন্যাসীদের মতো ভিডিও করছে, একটা নোংরা কথা বলছে না, একবারও ভুলেও সন্দীপকে চুল্লুখোর বলছে না, একবারও মন্দিরাকে চরিত্রহীন বলছে না, একবারও সোমনাথকে ধর্মের সার বলছে না। বোঝো কেন এই পরিবর্তনটা, কেন এই পরিবর্তন? কন্ট্রোভার্সি করুক, কন্ট্রোভার্সি জোনটা খারাপ না, মানুষ মজা করে দেখে, কিন্তু যেসব নোংরা কথা ওর মুখ দিয়ে উচ্চারণ হয়েছে, সেসব নোংরা কথা ও ভুলে গেছে, এখন ভুলে গেছে। আর যারা যারা বলছো না সীমাকে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না, সীমা যদি তার জায়গায় আবার ফিরে যায়, হ্যাঁ সীমার বিরুদ্ধেও অ্যাকশন হবে। সীমা যদি তার পুরনো জায়গায় ফিরে যায়, সীমার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে। সীমা যখন ওই দলে ছিল, ওই দলে বসে যখন গালাগালি করতো, এই দালাল গিয়ে সেখানে হাততালি দিত, ফাটিয়ে দিয়েছো। এটা না হলে সীমা, এটা না হলে সীমা। ইয়েলো ডলারের জন্য মিলির কাছে আমি শুনেছি, মিলিকে গিয়ে বলতো গালাগালি দে, ইয়েলো ডলার আসে আসুক, তুই তো টাকার জন্য ভিডিও করিস না, গালাগালি দে, তোর মুখে গালাগালিটা মানায়। সেম কথা সীমাকেও বলতো এই দালাল, সেম কথা সীমাকেও বলতো। সীমা যখন ওই দল থেকে বেরিয়ে আসলো,
তখন কিন্তু ওকে প্রভোগ করা হয়েছিল, এই দালাল প্রভোগ করেছিল। মাঝে কতদিন পতিতা 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 করে এক নাগারে কীর্তন আরম্ভ করত। এখন কেন বলছে না পতিতা? কেন এইসব নোংরা কথাও এখন বাদ দিয়ে দিল? আর বাদ দিলেই মানুষ বুঝে যাবে, বাদ দিয়ে মানুষ ভুলে যাবে? সন্দীপকে প্রতিদিন চুল্লুখোর, 10 টাকা চুল্লুখোর, অশিক্ষিত, ওর মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে, মন্দিরা না হয় পরকীয়া করেছিল, সন্দীপের মা তো পরকীয়া করেনি। কার ভিডিওর মধ্যে কি শুনেছে, ব্যাস চলে গেল পরকীয়া পরকীয়া পরকীয়া। এবার বলি, এই যে টিনু কিন্তু সংসারে ফিরতো, আমি জানি ফিরতো, কিন্তু এই যে দালাল ওকে ফিরতে দেয়নি। চেষ্টা করেছিল সোমনাথ যেন মন্দিরের সঙ্গে না ফেরে, সোমনাথের জন্য ডিভোর্স হয়, ও মনে প্রাণে চাইতো, ও তো বলেছে আমি জানতাম ডিভোর্স হবে। মন্দিরাকে আটকাতে পারেনি, মন্দিরের সংসারে ফিরে গেছে, কিন্তু ফেসে গেল ওই টিনুর ফেরার রাস্তাটা বন্ধ করেছে ওর এই দালাল দিদি। কারণ সব সময় কানের কাছে ফুসমন্ত দিয়েছে, ওই বাড়ি গেলে তোকে মেরে ফেলবে, হ্যানা করবে ত্যানা করবে। এই বিপদের দিনে তোর প্রেমিক তোকে যখন হাত ধরেছে তাকে অ্যাপ্রিসিয়েট কর। ওই ফোকলাকে দিয়ে আরো বেশি করে মাখন মাখিয়েছে এই দালাল। আজকে টাইটেলে লিখছে আমার বিয়ের অ্যালবাম, কি যেন একটা এরকম লিখেছে, বিয়ের অ্যালবাম। আচ্ছা বন্ধুরা, যে বিয়ে ছিল যন্ত্রণার, যে বিয়ের পরে 5 বছর সংসারটায় নির্যাতিতা হিসেবে ছিল, অভিনয় করেছে, ওই ভিডিওগুলো অভিনয়, তাহলে এখন তার বিয়ের কথা উচ্চারণ করতে ঘেন্না আসছে না? 5 বছর তো ওখানে জ্বালাতন হয়েছে, তাহলে হঠাৎ করে আজকে বিয়ের অ্যালবামের কথা কেন মনে হলো? আর মানুষে প্রশ্নের পর প্রশ্ন তুলছে, সিঁদুর কার নামে পড়েছ? কার নামে সিঁদুর পড়েছ? সিঁদুর কিন্তু ও সন্দীপের নামে পড়েনি, কারণ তাই যদি হতো তাহলে কিন্তু সন্দীপের সঙ্গে ডিভোর্সের মামলা শুরু হওয়ার আগে থেকেই ও কিন্তু ওর বাড়ি থেকে এসেই কিন্তু শাখা সিঁদুর খুলে ফেলেছিল। হঠাৎ করে শাখা সিঁদুর পড়লো, কেন পড়লো? প্রশ্ন করনি কোনোদিন? প্রশ্ন করনি, তাই না? এখন গিয়ে সবাই প্রশ্ন করছো। বিয়ে হয়েছে ওর ফোকলার সাথে, এবং সেটাই দালাল খুব ভালো করেই জানে, এবং ওর শাখা সিঁদুর যেটা পড়ছে সেটা ফোকলার নামেই পড়ছে, কিন্তু সর্বসম্মুখে এখনো স্বীকৃতি দিতে পারিনি, কারণ ডিভোর্সটা হয়নি বলে। আজকে জন্মদিনের আগে না আমরা সবাই আশা করেছিলাম যে ও ফিরে আসবে, আর জন্মদিনে এসে যদি ছেলেকে জড়িয়ে ধরত, কারোর বাপের ক্ষমতা ছিল না ওকে ফিরিয়ে দেওয়ার। আসবে কি করে? তার আগেই তো কমিউনিটি পোস্টে কিন্তু ও ডিক্লেয়ার করে দিয়েছিল যে ওর প্রেমিকের হাত ধরে বেরিয়েছে। এবং তোমরা শুনে নাও বন্ধুরা, এই প্রেমিকটা হচ্ছে ওর বিয়ের আগের প্রেমিক। এর হাত থেকে বাঁচানোর জন্যই সন্দীপকে বলির পাঠা করেছিল ওই আও শক্তি আর পূর্ণিমা দেবী। বোঝাতে পারলাম তোমাদের? তা বন্ধুরা, শেষ কথা একটাই বলি, অরিন্দম যে অ্যাকশন নিয়েছে, অ্যাকশন কাজ শুরু হচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি তার ফল দেখতে পাবে। এবং এই অ্যাকশন শুধু এইটুকুতে থেমে থাকবে না, এই অ্যাকশন আরো বিশাল মাত্রায় ওর দিকে আসবে। ওর ধারণাও নেই যে অরিন্দম ওকে কোন দিক দিয়ে চারিদিক দিয়ে কিভাবে সারাশি আক্রমণের দিকে ফেলছে। হ্যাঁ, ও নিজেকে অটোমেটিক পরিবর্তন শুরু করে দিয়েছে। ওর শাস্তি একটা হওয়া উচিত। মানুষের সংসার ভাঙা, প্রত্যেকটা মানুষের সংসারে ঢুকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধানোর চেষ্টা। আজকে উজ্জ্বল আর কণিকার মধ্যে যেসব কথা ও আলোচনা করেছে, উজ্জ্বল ভালো মনের মানুষ তাই, কিন্তু যদি ওই জায়গায় অন্য কেউ হতো না, কণিকার বিরুদ্ধে অনেক দোষারোপ ওর স্বামী করতো। ও রিম্পার ঘরে 6 দিন লোক ঢুকিয়েছে, ও প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করেছে, শাশুড়িকে জামার সঙ্গে শুয়ে দিয়েছে। ও নাকি কখনো মাত্রা ছাড়ায়নি। কত কথা, কত মাত্রা। গিয়ে জিজ্ঞেস করো ওকে, অরিন্দমের নোটিশটা কেন তোমাদের কাছে চেপে গেল? কেন? উত্তর দিক, প্রশ্ন করো গিয়ে। মেলে কি লেখা আছে, সেখানে কি এলিগেশন লাগানো হয়েছে, হোয়াটসঅ্যাপে কি এসছে ও কেন তোমাদের তো ভালোবাসে, তোমাদের সামনে কখনো মিথ্যে কথা বলেনি। প্রশ্ন করো, দেখো কি উত্তর দেয়। প্রশ্ন করার অধিকার তোমাদের আছে। ভিডিওর মধ্যে যতটা আমি বললাম, অবশ্যই তোমরা ওই দালালকে দিয়ে প্রশ্ন করো যে তোমার বাড়িতে যে নোটিশ এসছে কেন তুমি আমাদের কাছে লুকিয়ে গেলে। আর হ্যাঁ, এরপরেও আরো যারা মানুষকে পার্সোনাল অ্যাটাক করছে, যাদের পরিবারে নিয়ে সবাই টানাটানি করছে, তারা যদি নিজেদের সামলানোর সুযোগ পেয়েও যদি সুযোগ না হারায়, তাহলে কোন ভিউয়ার্স কার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে বলা যায় না। শুধু অরিন্দম না,
অনেক অরিন্দম এখন সচেতন হয়ে গেছে, ভিউয়ার্সরাও ক্রিয়েটারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অবশ্যই শুরু করবে। তা চলো, আমরা চাই না আমরা কন্ট্রোভার্সি হোক, স্বচ্ছ হোক, যে যতটুকু করেছো সবকিছু ভুলে গিয়ে আগের মতো জায়গায় আসো, কিন্তু একজনকে তো বলিদান দিতে হবে, যে এই ওয়াইটিতে মাত্রা ছাড়িয়ে গেছে, কাউকে পরোয়া করেনি, কাউকে মানেনি, কাউকে সে তার মানে প্রতিদ্বন্দ্বী না, তাকে সে কি বলবো পায়ের নিচে ফেলে এগিয়ে যেতে চেষ্টা করেছে। চলো তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জাগো নাগরিক, জাগো জাগো ভিউয়ার্সরা, জাগো, ভালো মন্দ বিচার করে তোমাদের অধিকার আছে। আর যারা সত্যি সত্যি অন্যের কমেন্ট বক্সে গিয়ে তাকে নোংরা নোংরা কমেন্ট করে আসতো, তাদেরও দিন আসছে, একটু সচেতন হও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।